বাধা বিপত্তি দিয়ে পক্ষে তাদের নিতে হয়, কারণ এত সোজা না রিজার্ভ ব্যাংকের পারমিশন নেওয়া এবং সেভিং পারমিশন নিয়ে বাজার থেকে টাকা তোলা, ক্রেডিট না, এইসব নানান ব্যাপার আছে। এজেন্ট দিয়ে বাজার থেকে টাকা তোলা এটা সম্পূর্ণভাবে বেআইনি, এরকম ভাবে এজেন্ট দিয়ে বাজার থেকে টাকা তুলতে পারে না। এবং একটা প্রোডাক্ট দেখিয়ে ওরা বাজার থেকে টাকা তুলছে, সেটা হচ্ছে যে আসলে ওই সুট লেন্স কিংবা সুট লেন্স কি ট্রলি যেসব বলছে কালার মোবাইল টিভি, কালার টিভি, ওয়াশিং মেশিন ইত্যাদি ইত্যাদি, ওগুলো একটা আইওয়াশ। অ্যাকচুয়ালি ওটা একটা ডিপোজিট, আপনি 100 টাকা দিন, 12 মাসে 1200 টাকা, তো আপনি ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 1338 টাকা। এরকমভাবেই এরা বাজার থেকে টাকাটা তুলছে। ইট ইজ নট এ প্রোডাক্ট বুকিং, এটা অ্যাকচুয়ালি একটা পাবলিক ডিপোজিট, যেটা বেআইনি। এবং শুধু তাই নয় স্যার, এই ক্ষেত্রটাতে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, এটার একটা আবার চার্ট রয়েছে। চার্টটা পরিষ্কার বলা হচ্ছে যে অ্যাডভান্স প্রোডাক্ট বুকিং অ্যালাউন্স। হ্যাঁ, এটা হচ্ছে যতদিন মনে হয় দেখে মনে হচ্ছে ওই কমিশন টাইপের, মানে যারা এজেন্ট এরা তো এজেন্ট থেকে বাজার থেকে টাকা তোলে এজেন্ট দিয়ে। অর্থাৎ মানে ধরুন যদি আপনি একটা প্রোডাক্ট বিক্রি করেন, আপনি বিজ্ঞাপন দিলেন ভাই আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন, আমি গেলাম দেখলাম আমার একটা প্রোডাক্ট পছন্দ হলো, বা আমি একটা দরদাম করলাম, দর করে বললো যে এটার দাম 1338 টাকা। তো 1338 টাকা আপনাকে একবারে দিতে হবে না, তুমি প্রতি বছর 800 টাকা করে দিন, বছরান্ত 1200 টাকা হবে, 1 মান্থ না দিলেও চলবে, সেটা ইনস্টলমেন্ট আপনি পেয়ে যাচ্ছে। বেশ, তাহলে এজেন্টের প্রয়োজনীয়তাটা কোথায়? হ্যাঁ, সেটাই প্রশ্ন। মানে এটা এজেন্টের প্রয়োজনীয়তা ওইখানেই যে বাজার থেকে যে টাকাটা তুলছি আমি, সে তুললে তো আর আমি এরকম একটা দোকান খুলে এরকম ভাবে প্রোডাক্ট বিক্রি করতে পারবো না, এরকম ভাবে টাকা তুলতেও পারবো না, সম্ভব না এটা এরকম ভাবে। তো আমাকে মানি মার্কেটিং এর কনসেপ্টটা হচ্ছে ওই যে বাজার থেকে টাকা তুলতে হলে কোম্পানি নিয়ে যাবে না, সে কিছু এজেন্ট হেভি কমিশনে 25%, 30% কমিশনে বাজার দিয়ে ওদের বাজার থেকে টাকা তোলা, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। এবং এরমানেই এরা বাজার থেকে এরমানে টাকা তোলে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে দেখুন, আমি দোকান খুলে বসলাম বিভিন্ন প্রোডাক্টের, কালার টিভি, মোবাইল টিভি, আর তারপর বাজারে কিছু এজেন্ট ছেড়ে দিলাম, তারা সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে নিয়ে আসছে। আর আসার পর সাধারণ মানুষকে কি তারা কি আদৌ বলছে যে আপনাকে মেয়াদান্ত প্রোডাক্ট দেবো? আমার মনে হয় না, কারণ এটা এরকম ভাবেই হয়। মানে একটা 1200 টাকা পাওয়ার জন্য নিশ্চয়ই কেউ টাকা বুকিং, তো আপনি প্রোডাক্ট এটা ভালো করে করে দেখুন, অ্যাডভান্স প্রোডাক্ট বুকিং আপনি বুক করছেন, আপনি কিনছেন না, কিনছি না। আচ্ছা, আমি বুক করছি, আপনি শুধু বুক করছেন, আপনি কিন্তু কিনছেন না। আচ্ছা, তার মানে তো এই সমস্ত কোনো প্রোডাক্টই বিক্রি হয় না, এটা বুকিং। আমি তার মানে কি, এটা তো কোনো এর মধ্যে এই যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো সব আইওয়াশ, এটা কাগজে কলমে এটা দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা বুকিং। আমি বুক করলাম, এইবার যে মেয়াদ অন্তে যে আমি 1338 টাকা ফেরত পেলাম, বুকিং ক্যান্সেল, আচ্ছা করে সেই টাকাটা আপনাকে 1338 টাকা ফেরত দিল। এটা হয়, এটা অনেক এরমভাবেই করছে। এখন বহু কোম্পানি আছে বাজারে এরমভাবেই কোটি কোটি টাকা বাজার থেকে তুলছে, যেটা সম্পূর্ণভাবে দেয়। ডেফিনেটলি। তারপরে শুনুন, আপনাদের সামনে যে তথ্যটা ফার্স্ট আমরা তুলে ধরলাম আয়কর সম্পর্কে, তাদের দেওয়া তথ্য থেকে উঠে আসছে। কোম্পানির ল বিশেষজ্ঞ আমাদের সামনে বসে রয়েছে। প্রোডাক্ট বুকিং, অ্যাডভান্স প্রোডাক্ট বুকিং নামে বাজার থেকে টাকা তোলা কোম্পানির কাছ থেকে করতে হবে। আপনি বাজার থেকে টাকা তুলতে পারেন কি হবে, আইদার ডিবেঞ্চার, ডিভিডেন্ড প্রেফারেন্স শেয়ার, অথবা ফিক্সড ডিপোজিট, কোম্পানি ডিপোজিট। আচ্ছা, এবং তার কতগুলো নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন ফলো করে করতে হয়। কিন্তু অ্যাডভান্স প্রোডাক্ট বুকিং নামে আপনি বাজার থেকে টাকা তুলতেই পারেন না, এরকম কোনো প্রভিশনই নেই। প্রথম প্রশ্ন হচ্ছে যে কি করে আয়কর এই কাজটি করছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং এইভাবে কাজ করার ফলে যারা টাকা রাখছেন বা প্রোডাক্ট বুকিং করছেন এই ভাবনায় যে 100 টাকা করে 2 বছরের জন্য আপনি 2400 টাকা দিলে আপনি মেয়াদ 2 বছর পর 2850 টাকা পাবেন, এনাদের বক্তব্য অনুযায়ী। তো আপনি আলটিমেটলি টাকাটা পাওয়ার জন্য করছেন, কিন্তু প্রোডাক্ট বিক্রি নেই, কোন রকম কোন প্রফিট নেই, তাহলে এই অতিরিক্ত টাকাটা আসছে কোত্থেকে? এই অতিরিক্ত টাকাটা আসছে কোত্থেকে এবং দেবে কোত্থেকে? আজকের আমার টাকা স্যামকে শ্যামের টাকা যেদিকে টাকা মধুর টাকা স্কিম যেটা আলোচনা করেছিলাম আমরা, ওই জিনিসই চার্জ স্কিম ভেঙে গেলে তখন ধপ করে ধপাস করে পড়বে আয়কর ই সার্ভিস লিমিটেড, একেবারে জেড সার্ভিসে চলে যাবে আর কি।
এই গেল নাম্বার 1 তথ্য। নাম্বার 2 তথ্য, যেটা আপনি গৌরবে এক্ষুনি বললেন যে ডিভেঞ্চার দিয়ে টাকা তোলা সম্ভব। তো আয়কর ই সার্ভিস লিমিটেড এই সংস্থাটি আবার আরেকটি সংস্থার দ্বারা যুক্ত, সেটা আবার মেগা মোল্ড ইন্ডিয়া লিমিটেড। আপনাদেরকে আমাদের প্রতিবেদনটার মধ্যে ছিল। এই মেগা মোল্ড ইন্ডিয়া লিমিটেড যারা তাদের কাগজপত্রে বলছে যে 200 কোটি টাকার সিকিউর নন কনভার্টেবল রিডিউমেবল ডিভেঞ্চার। এটার অর্থ কি আমি জানি না, যে নন কনভার্টেবল ডিভেঞ্চার আর রিডিউমেবল ডিভেঞ্চার মোটামুটি একই মানে কনভার্টেবল ডিভেঞ্চার যদি হয় তাহলে একটা মেয়াদ শেষ হওয়ার পর সেই ডিভেঞ্চারটাকে আমি ইকুইটিতে কনভার্ট করে নিতে পারি কোম্পানি, এটাকে বলে কনভার্টেবল ডিভেঞ্চার। নন কনভার্টেবল ডিভেঞ্চার মানে একটা মেয়াদ যে শেষ হয়ে গেল সেই ডিভেঞ্চারটা আমি রিডিউম করলাম, বাইব্যাক করলাম, বাইব্যাক করে আমি টাকাটা দিয়ে দিলাম। কিন্তু নন কনভার্টেবল রিডিউমেবল ব্যাপারটা একই। মানে আপনার কথা প্রসঙ্গ বলি, মেয়েটা কি সুন্দর দেখতে, একেবারে দল পুতুলের মতো, ওই দলটা পুতুলতা, তো এরকম ব্যাপারটা মানে কনভার্টেবল নন কনভার্টেবল আর রিডিউমেবল জিনিসটা একই। নন কনভার্টেবল নতুন কিছু নয়, নতুন কিছু না। আমি জানি না আপনাদেরকে বোঝানো হয় কিনা, যদি এটা বোঝানো হয়ে থাকে যে নন কনভার্টেবল আর রিনিউয়েবল, রিডিউম মানে রিডিউম বাইব্যাক করা, আর নন কনভার্টেবল মানে আমি ডিভেঞ্চারটাকে কনভার্ট করছি না, আমি ইকুইটিতে কনভার্ট করছি না। তার মানে কি, আমি সেই টাকাটা আমি রিডিউম করে দিচ্ছি, আমি টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি। এবার যেখানে প্রশ্ন, এতে তাহলে 1 নম্বর, মানে 2 নম্বরের পয়েন্ট আপনাদের সামনে তুলে বললাম। 200 কোটি টাকা তারা নাকি ডিভেঞ্চার তুলবে। বেশ, আবার এখানে বলছে প্রাইভেট প্লেসমেন্ট বাই মেগা মডেল ইন্ডিয়া লিমিটেড কোম্পানি অর এশিওর অফ সিকিউর নন কনভার্টেবল হ্যান্ড আগ্রহ। তো এই যে 200 কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টে মেগা মডেল ইন্ডিয়া লিমিটেড আয়করের নামে 200 কোটি টাকা তুলছে, এটা তো আবার কোম্পানি প্রাইভেট প্লেসমেন্ট ব্যাপারটা তো এর আগে আমরা আলোচনা করেছি। আনলিস্টেড পাবলিক কোম্পানি যদি কোনো প্রাইভেট প্লেসমেন্টে বাজার থেকে টাকা নট লিস্টেড, লিস্টেড হলে সেভিতে যেতে হবে, তারা যদি বাজার থেকে টাকা তোলে, দ্যাট শুড বি রেস্ট্রিক্টেড টু অনলি 49 ইনভেস্টার্স, মানে 49 জনের বেশি কাউকে তুমি দিতে পারবে না। এটা পরিষ্কার ভাবে একটা রুলস আছে, কোম্পানি প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্ট রুলস 2011, এর মধ্যে পরিষ্কার লেখা আছে যারা যেসব আনলিস্টেড পাবলিক কোম্পানি বাজারে ডিভেঞ্চার ছেড়েছে তারা কিন্তু কখনোই 49 জনের বেশি টাকা তুলতে 49 জনের বেশি টাকা তুলতে পারবে না, মানে রেস্ট্রিক্টেড টু অনলি 49 ইনভেস্টার্স, নাম্বার 1। নাম্বার 2, সেটা হচ্ছে চেক কিংবা ডিমান্ড ড্রাফট, এটা নিয়ে করতে হবে, মানে টাকা তুলতে হবে, নট ইন ক্যাশ। আচ্ছা, কোম্পানি সবসময় চেক কিংবা ডিমান্ড ড্রাফটে টাকা তুলবে, নাম্বার 1। নাম্বার 2, নট অনলি দ্যাট, যে যারা ডিভেঞ্চার তোলার কথা হচ্ছে, যে সব ডিভেঞ্চারই কিন্তু নিয়মে একই, সেটাই আপনারা জেনে নেওয়ার চেষ্টা করুন। আর 2 নম্বর গেল। 3 নম্বর হচ্ছে এজেন্টকে দিয়ে কোনো টাকা তোলা সম্পূর্ণভাবে দেয়। তাহলে কিভাবে টাকাটা উঠবে? কি করে উঠবে মানে কোম্পানি নিজস্ব সব কিছু বাজার থেকে টাকা। প্রাইভেট প্লেসমেন্ট, তো এটা প্রাইভেট প্লেসমেন্ট বলতে কি ফ্রেন্ডস, রিলেটিভ, ডিরেক্টর, এদের মাধ্যমে তাদের নিজস্ব ইয়েতে, মানে নিজস্ব সার্কেলের মধ্যে। কিন্তু 49 জনের কাছ থেকে 200 কোটি টাকা, এটাও তো একটা মানে নবনাশ্চর্যের মতন ব্যাপার, মানে 4 কোটিরও উপরে কিছু টাকা দিতে হবে। এই একটা এজেন্ট থেকে বাজার থেকে টাকা তোলা নিষিদ্ধ, এটা পরিষ্কার হয়ে বলে, এই নিয়ে আগে আলোচনা করেছি। আনলিস্টেড পাবলিক কোম্পানি প্রেফারেন্সিয়াল অ্যালটমেন্ট রুলস 2011 এই রুলসগুলো বলা আছে। তারপর আরেকটা জিনিস হচ্ছে, এইসব যখন 49 জন ইনভেস্টরের কাছে তুমি টাকা তুলবে, যেহেতু এটা প্রাইভেট প্লেসমেন্ট, প্রাইভেট মানে আত্মীয় স্বজনের মাধ্যম থেকে আমরা টাকাটা তুলছি, অ্যাডভার্টাইজমেন্ট তুমি করতে পারবে। আচ্ছা, উইদাউট এনি বাবা। আচ্ছা, সেটা তো ধরো 3 নম্বর 4 নম্বর পয়েন্ট আপনাদের সামনে তুললাম। আর একটা মজার পয়েন্ট দেখুন, ওরা বলছে সিকিউর নন কনভার্টেবল রিডিউমেবল ডিভেঞ্চার্স অফ ₹100 ইচ এগ্রিগেটিং ₹200 crore টু বাই ইস্যুড, অর্থাৎ 100 টাকা করে এক একটা, 100 টাকা করে পার ডিভেঞ্চার, 100 টাকা করে 100 টাকা করে পার ডিভেঞ্চার, 200 কোটি ডিভেঞ্চার। তো এটা তো জানা কথা যে এরকম ভাবে
শুধু কোম্পানি নয়, বহু কোম্পানি আমরা তুলছি। আমরা এরকম ভাবে প্রত্যেক প্রচুর দিচ্ছি। নাকি আইনত আছে এটা তো হয় না, এটা তো সম্ভব না, এটা সম্পূর্ণভাবে দেওয়া এবং একটা রুলিং আছে সুপ্রিম কোর্টে। সর্বভারতীয় ফাইন্যান্সিয়াল কোম্পানি একটা ছিল, যেটা আছে এখনো, 31শে আগস্ট 2012-তে একটা ঐতিহাসিক রুলিং দিয়েছে। ঠিক এরকম ভাবেই এরা বাজার থেকে টাকা তুলছিল প্রাইভেট প্লেসমেন্ট করে। আচ্ছা কতজনকে দিয়েছে? প্রায় 3 কোটি ইনভেস্টরকে দিয়েছে 49 জনের জায়গায়। এখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে তুমি এই 17,400 কোটি টাকা যেটা তুলেছো বাজার থেকে সেটা তোমাকে ফেরত দিতে হবে উইথ 15% ইন্টারেস্ট অ্যাগ্রিগেটিং 15,000 crore, 24,000 crore, সরি। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে কাজ করছে আয়কর। তার ইতিমধ্যে আমরা 4 থেকে 5টি পয়েন্ট তুলে ধরেছি, যেখানে কিন্তু বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে। আইনের সঙ্গে তারা যে এক প্রকার ছড়াফেরা করছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তাদের দেওয়া তথ্য আর আইনি তথ্য আপনাদের সামনে পড়ে। দেখুন, ত্রিলোক এন্টারপ্রাইজ নাম শুনেছেন আপনারা? আপনারা হয়তো অনেকে এটা বলতে পারবেন যে আমি আয়কর বলতে বলতে হঠাৎ ত্রিলোক এন্টারপ্রাইজের কথা বললাম কেন। এই দেখুন টিভি স্ক্রিনে চলে এসছে ত্রিলোক এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যালায়েন্স। এই ত্রিলোক এন্টারপ্রাইজ যদি আপনারা দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তার পাশে লোগোটা একেবারে আলাদা, একটা উল্টো এস, তারপরে কি এল, এরকম তাদের কিছু একটা লেখা রয়েছে, যেটা হচ্ছে ত্রিলোক এন্টারপ্রাইজের লোক। এই পেজটাকে যদি সার্চ করে উল্টো করা যায় তাহলে ছবিটা একেবারে কেমন করে বদলে যাবে। উল্টো করা ভাই দেখো কেমন বদলে যায়। দেখুন বদলে গেল, অর্থাৎ এক পিঠে ত্রিলোক এন্টারপ্রাইজ আর উল্টো পিঠে আইকো। বাবা এরকম কি আপনি কখনো দেখেছেন? আপনাদেরকে একেবারে এবার একটু সরাসরি দেখাই। এই দেখুন ত্রিলোক এন্টারপ্রাইজ, পেজটাকে উল্টো দিলে আইকো। সুতরাং একেবারে ডিরেক্ট দেখিয়ে দিচ্ছি, কোন রকম কোন তৈরি করার ব্যাপার নেই, করবেন না। এজেন্টকে কমিশন দেওয়ার নাম করে একটা আলাদা একটা এন্টারপ্রাইজ করবে, আলাদা একটা কোম্পানি টাইপের করেছে, ও রেজিস্টার নাম্বার কি একটা দিয়েছে মানে। এবার ওইখান থেকে এরা ডেভেলপমেন্ট মানে যখন মনে হচ্ছে, যেটা আমার ধারণা যে এই যে এজেন্ট দিয়ে বাজার থেকে টাকা তুলছে সেই এজেন্টদের একটা কমিশনের ব্যাপার আছে, যেখানে ওই 1 লাখ 3 লাখ 4 লাখ এবং 1 লাখ কোটি টাকা কমিশন। মার্কেটিং অর্গানাইজার, কুরিয়ার অর্গানাইজার, সুপারভাইজার, ইন্সপেক্টর, ওটা হচ্ছে ইন্সপেক্টর কথা কথা ওটা হচ্ছে ট্রেড মার্কেটিং এর গল্প। এইটাই হচ্ছে মানি মার্কেটিং এর বৈশিষ্ট্য। এর জন্য ইন্সপেক্টর পুলিশের শুনি নয়, স্কুলের ক্ষেত্রে শুনি, এজেন্টের ক্ষেত্রে ইন্সপেক্টর কি ইন্সপেকশন করবে এরা। পিরামিড স্কিমের কথা বলেছিলাম, এটা ওই জিনিস। তার মানে বুঝলেন, একদিকে আরেকদিকে আইকো। তার মানে বুঝতে পারছেন বিষয়টা কোন জায়গায় কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এই সংস্থাটির দাবি তাদের নাকি একটি সিমেন্ট কারখানা রয়েছে। আমরা দেখাবো সেই সিমেন্ট কারখানার ছবি। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।